রহমানির শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমির সুপ্রিয় দর্শক এবং শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। শিক্ষা এবং কর্মজীবন অনুষ্ঠানের আজকের পর্বে আমি আমন্ত্রণ জানিয়েছি আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমার এক প্রাক্তন ছাত্র, তার নাম মোহাম্মদ আলী আকবর। সে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নারী শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামপুর সরকারি JJKM গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। তো তার পরিচয়টা তার কাছ থেকে আমরা আবার শুনতে চাচ্ছি। আমি মোহাম্মদ আলী আকবর, সহকারী শিক্ষক, ইসলামপুর সরকারি JJKM গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। এটুকুই। আচ্ছা, আজকে কেমন লাগতেছে এখানে এসে? অনেক ভালো লাগতেছে। এটা আমার প্রিয় বিদ্যাপীঠ। আমি এখানে পড়ালেখা করছি, অনেক খেলাধুলা করছি এখানে। মানে অনেকদিন পরে ক্যাম্পাসের ভিতরে ঢুকতে পেরে খুবই ভালো লাগছে। আচ্ছা, তোমার কাছে আজকে আমার অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে একসাথে বসছি কথা বলার জন্য। তো আজকে আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা জানতে চাবো তোমার কাছে তোমার শিক্ষা জীবন সম্বন্ধে। তোমার শিক্ষা জীবন শুরু হলো কোথা থেকে এবং শেষ হলো কোথায়, একটু সংক্ষিপ্তভাবে বলবা। আমার শিক্ষা জীবন শুরু হয়েছে মূলত যমুনার মাঝখানে বাড়ি থাকার কারণে আমি দিগলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়েছি। আচ্ছা, সেখানে প্রথম শ্রেণীতে পড়া অবস্থায় নদী ভেঙে যাওয়ার কারণে শেষের কয়েক মাস পড়তেই পারি নাই। দ্বিতীয় শ্রেণীতে পড়ছি শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, সেখানে দ্বিতীয় শ্রেণীতে শুধু পড়ছি। পড়ার পরে ওই সিন্দুরতলি আমাদের জমা ওঠার পর ওখানে বাড়ি নিয়ে আসার কারণে আমি সিন্দুরতলি সরকারি প্রাথমিক থেকে বিদ্যালয় থেকে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছি। এরপর গুঠাইল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করে আমার প্রিয় বিদ্যাপীঠ ইসলামপুর কলেজে পড়াশোনা করে আশেক মাহমুদ কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করছি। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যে প্রাইমারি স্কুল পার হয়েছে তুমি 3 জায়গায়। জি, 3টা প্রাইমারি। প্রথম প্রাইমারি স্কুল হলো দিগলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপরে প্রাইমারি স্কুল হলো শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। জি। তারপর হলো সিন্দুরতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন জায়গায় যাওয়া লাগছে। তারপর হাই স্কুল হলো গুড়াইল উচ্চ বিদ্যালয় কলেজ, গুড়াইল উচ্চ বিদ্যালয় কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করা। তারপরে ইসলামপুর কলেজ, যেটা ইসলামপুর আগে ইসলামপুর কলেজ নাম ছিল, বর্তমানে ইসলামপুর সরকারি কলেজ। এই কলেজ থেকে কি ডিগ্রি এই কলেজ থেকে ডিগ্রি পাস করছো। আচ্ছা, তারপরে উচ্চ শিক্ষার জন্য কোথায় গেছো? আশেক মাহমুদ কলেজ থেকে তুমি মাস্টার্স করছো ম্যানেজমেন্টে। জি। আচ্ছা, ম্যানেজমেন্টে মাস্টার্স করছো। তারপরে তাহলে আমরা শুনলাম তার শিক্ষা জীবন সম্বন্ধে। তাহলে তার শিক্ষা জীবন কয় ধাপে সম্পন্ন হলো? প্রাথমিক বিদ্যালয়, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, চলে গেল আশেক মাহমুদ কলেজ। আর আমি তোমাকে জানতে চাই, এই যে ধাপগুলা কোন ধাপে আসে তোমার জ্ঞান আরোহণটা, মানে জ্ঞানটা পূর্ণ হলো আর কি, বেশি জ্ঞান লাভ করতে পারছো আর কি, কোন জায়গায় এসে? আসলে বেশি জ্ঞান লাভ কথাই বলে যে নো কলেজ নো নলেজ। আচ্ছা, কলেজে না আসলে তো আসলে নলেজ হয় না। আমি আসলে আমাদের ইসলামপুর কলেজ থেকে আমি যতটা জ্ঞান অর্জন করতে পেরেছি, এটা পূর্ণতা পাইছে আশেক মাহমুদে যায়, মানে প্রস্ফুটিত হয়েছে। কিন্তু জ্ঞানের মূল ফোকাসটাই ইসলামপুর সরকারি কলেজ থেকে আর কি লাভ করতে পেরেছি। তার মানে জ্ঞান বিকশিত হয়েছে জি ইসলামপুর সরকারি কলেজে এসে। আচ্ছা, এখন কি প্রাইমারি স্কুলের কোনো টিচারের কথা মনে পড়ে কি, যে অবশ্যই মনে পড়ে, খুব বেশি তোমার জীবনে প্রভাব বিস্তার করছে? হ্যাঁ, অবশ্যই মনে পড়ে। আমার প্রাইমারি স্কুলের শিক্ষক সবচেয়ে বেশি মনে পড়ে সিন্দুরতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল স্যার, দিলীপার বাড়ি। উনি আমাকে যথেষ্ট ইন্সপায়ার করছে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাই যে তুমি যে 1 থেকে একদম মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করলা, এখানে তোমার ফ্যামিলির অনুপ্রেরণা কার বেশি ছিল? তোমার ফ্যামিলির মধ্যে কার অনুপ্রেরণায় তুমি এত দূর পড়াশোনা করতে পারছো? আমার ফ্যামিলির মধ্যে আসলে অনুপ্রেরণা, আমি বাবার ছোট ছেলে ছিলাম। বাবা, মা, বড় ভাই, বোনেরা সবারই অনুপ্রেরণা ছিল। কাউকে আসলে আলাদা করে দেখার এখানে সুযোগ নেই, কারণ সবাই চাইছে যে ওই যে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে, সেরকম আমি পরিবারের
মানে লক্ষ্য তারার মধ্যে একটা চাঁদের মতো আর কি। সবাই চাইছে যে আমাদের এই ছোট ভাইটা, বোনেরা চাইছে ছোট ভাইটা পড়াশোনা করুক, বাবা মাও চাইছে যে ছোট ছেলেটা পড়াশোনা করুক। সবার পক্ষ থেকেই এখানে আমাকে ইন্সপায়ার করা হয়েছে। তোমার কর্মজীবন কোথা থেকে শুরু হলো? আমার কর্মজীবন, আমি প্রথমে ব্রাকে চাকরি করছি। এর আগে কর্মজীবন আর কি, আসলে কর্ম বলতে টাকা পয়সা ইনকাম করা অনেক আগে থেকে টিউশনি করাই, সেটাও একটা কর্মজীবনের মধ্যে হ্যাঁ। সেটা ওই যে আমাদের ইসলামপুরে, আমি যখন এখানে ইসলামপুর প্রথম আসলাম, আসার পরে কিছুদিন পরেই রাজেশ কুমার পাল গুরুদাস পরিচালিত যে কনফিডেন্ট চাইল্ড কেয়ার স্কুল, সেখানে কাজ করি দীর্ঘদিন। তার সাথে ওই স্কুলটা পরিচালনা করি, পাশাপাশি টিউশনি করাই। এরপরে ব্রাকে উপজেলা অ্যাকাউন্টেন্ট পদে জব করি। সর্বশেষ ওইটা অবস্থায় পরে ইসলামপুর সরকারি জেজেকেম গার্লস হাই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে 15 সালে 1 অক্টোবরে যোগদান করি। তাহলে আমরা জানতে পারলাম কি যে তোমার কর্মজীবন শুরু হয়েছে একটা কিন্ডারগার্টেন কনফিডেন্স, এটা খুব নাম করা স্কুল ইসলামপুরে। সে কনফিডেন্স স্কুলের শিক্ষকতার মাধ্যমে আসলে শিক্ষকতা শুরু। জি। তারপর চলে গেছিলাম ব্রাকে। আচ্ছা, ব্রাক থেকে ব্রাকের অ্যাকাউন্টেন্ট পদে যোগদান করেছিলেন। আচ্ছা, এই ব্রাকের চাকরি ছেড়ে আসার কারণ কি? ব্রাকের চাকরি ছেড়ে আসার কারণটা আসলে এটা একরকম হাস্যকরও বটে, আবার মর্মান্তিকও বটে। আচ্ছা, আমি উপজেলা অ্যাকাউন্টেন্ট থাকার কারণে উপজেলার সমস্ত অর্থনৈতিক ইকোনমিক্যাল বিষয়গুলো, বিল, ভাউচার, বেতন সব কিছু দেখতে হয়। একদিন হঠাৎ করে কুড়িগ্রামের এক ভাই জিপিপি গভর্নমেন্ট পার্টনারশিপ প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম ছিল, শিক্ষা প্রোগ্রাম। সেই প্রোগ্রামে চাকরি করত। সঙ্গত কারণেই ওই প্রোগ্রামটা ক্লোজ হয়ে যায় 2010 সালে। ক্লোজ হওয়ার পরে উনি, ওনার বয়স তখন 49 বছর, উনি আর বেকার হয়ে পড়ে। ওনার একটা ছেলে, বড় ছেলে 8-এ পড়ে, ছোট মেয়েটা ক্লাস 4-এ পড়ে। তখন উনি আমার ওই অ্যাকাউন্টস বিভাগে এসে বললো যে ভাই, এই যে আমি 2,17,750 টাকা পাবো। আচ্ছা, 10-12 বছর চাকরি করার পর ব্রাক থেকে এখন আমি কোনো কিছুই করতে পারতাছি না। মানে চাকরির তার শেষ জীবনের গল্প করতেছে। শেষ জীবনের গল্প। আচ্ছা, যে চাকরি শেষে কি পাইলো? হ্যাঁ, কি পাইলো সে? আচ্ছা, ব্রাক ভালো, খারাপ না, অন্য দিকে ভালো, কিন্তু ওনার ওই কথাটা আমার কাছে খুব লাগছে। তো উনি বলল যে ভাই, আমি জীবনে একটা কিছু না করে খাওয়াই যায়, কিন্তু এখানে থাকলে যে কি হবে আল্লাহ পাকই জানে, ভবিষ্যৎ নাই। তারপর আমি ওই দিনই রিজাইন লেটার লিখছি, রিজাইন লেটার লিখে নিয়ে গেছি। এই কথাটা শুনি। আচ্ছা আচ্ছা, শুনেন, রিজাইন লেটার নিয়ে গেছি, রিজাইন লেটার নেয় না। আমাদের ডিস্ট্রিক্ট ছিল মারুফা আপা, অ্যাকাউন্টেন্ট, রিজাইন লেটার নেয় না। কোন জায়গায়? গাইবান্ধা, সুন্দরগঞ্জে আমি ছিলাম। গাইবান্ধা রিজাইন লেটার নেয় না। পরে ছাড়বে না আর কি। হ্যাঁ, ছাড়বে না। পরে এক প্রকার জোর করি চাকরি বাদ দেওয়া, যে আমি টিউশনি করাবো, পরীক্ষা টরীক্ষা দিব, একটা না একটা হবেই, না হলে যা হয় হবে। তাও এই ভাইয়ের মতো জীবনে আর কি ওরকম। আসলে ওই লোকটা একটু অলস টাইপের, পরিশ্রম করতে পারতো না, তো এই জন্য ওনাকে অন্য একটা প্রোগ্রামের সুযোগ দেওয়া হয়েছিল, সেটা পরিশ্রম করতে পারে না। তাহলে সে কি বোঝালো যে কয় বছর পরে কত টাকা পাবে? মানে উনি চাকরিতে যোগদান করছিল 28 বছর, মেবি 28 বছর বয়সে, 49 বছর বয়স। এত চাকরি করার পর, ওইটা 10 সালের ঘটনা। তাহলে 30 বছর চাকরি করছে মোটামুটি নাকি? 30 বছর, 28 থেকে কত? 49 30 না, কম আছে 20-22 বছর। 20-22 বছর চাকরি করছে। আচ্ছা, 23 বছর চাকরি করছে। 23 বছর চাকরি করার পরে তাকে দিল কত? 2,17,000 টাকা একদম একবারে দিয়ে দিল আর কি। হ্যাঁ, আরো কিছু আছে মানে আর কি পর্যন্ত। তার মানে তুমি ওখানে এনজিওতে চাকরি ভবিষ্যৎ না ভাইয়া, যখন ভালো কোনো ভবিষ্যৎ নাই, এজন্য তুমি চলে আসছো যে আমি টিউশনি করি আর প্রাইমারিতে চাকরি বা হাই স্কুলে চাকরি, যেখানেই করি। তখন আমার বয়স আবার অনেক আছে, সরকারি চাকরি এইজ আছে, তখন আমার বয়স 25। আচ্ছা, এরকম। অন্য চাকরি তো হতে পারতো, তোমার শিক্ষকতা কেন? শিক্ষকতা আসলে এটা একটা নেশা থেকেই শিক্ষকতা পেশায়। এই যে ছোটবেলা থেকে যে স্টুডেন্ট পড়াই, মানে টিউশনি করাই, এটা থেকেই শিক্ষকতার দিকে আসলে ধাবিত করছে বেশি। তারপরে কিন্ডারগার্টেন স্কুল সব মিলে শিক্ষকতার দিকে, মানে স্টুডেন্টদের
আর অভিভাবকদের একটা সমন্বিত জীবন ব্যবস্থার কারণে এইদিকে ঝুঁকে পড়ছি। আচ্ছা, তো এখন আমরা মানে সমাজে একটা কথা চালু আছে যে যারা আলসা লোক কাজ করতে ভয় পায় তারাই ওই শিক্ষক হয় আর কি, এই কথাটা কতটুকু? না, আসলে আমার ক্ষেত্রে ওই জিনিসটা প্রভাব পড়ে নাই। আমার ক্ষেত্রে আসলে ওই নদী ভাঙ্গনের দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি পেতে টিউশনি করাইতে গেছি। আচ্ছা, টিউশনির নেশাই আমাকে আসলে শিক্ষকতার দিকে ধাবিত করছে। আসলে অলসতা, অন্য কোনো কাজ ইত্যাদি আসলে জীবনে এতটা সুযোগও তৈরি হয় নাই যে করে দেখবো, অলসতা করবো, অন্যটা কিরকম, এরকমটা ছিল না আর কি। তাহলে মানুষের যেটা বলে এটা ঠিক না, হতে পারে কারো কারো কাছে ঠিক নাও হতে পারে, আমার কাছে ঠিক হতে পারে, কারো হ্যাঁ, কাছে ঠিক হতে পারে। ঠিক হতে পারে, সে যারা তোমার বলে কাছে তারা। এটা ঠিক না? আমার কাছে মনে হয় না। আর একটা কথা বলি, সেটা হলো কি যে এই তুমি ভালো ভালো স্যাররা যখন ক্লাসে যায় তখন ছাত্র যায় না, ছাত্র উপস্থিতি কম। আর ওই স্যার যখন বাইরে যায় প্রাইভেট পড়ায় বা কোচিং সেন্টারে যায় তখন প্রচুর ছাত্র যায় ভিড় করে, এটার কারণটা কি? আমার জীবনে এরকমটা খুব কম। আমি ক্লাসে গেলে ছাত্র যদি অন্য ক্লাসে 5টা থাকে, আমার ক্লাসে 7টা 10টা বা বেশি হবেই। আচ্ছা, আপাতত রুটিনে আমার যেদিন ক্লাস ওই দিনই স্টুডেন্ট আসবে। আমি ছাত্র কম পাই না ক্লাসে, প্রাইভেটের চেয়ে ক্লাসে বেশি স্টুডেন্ট পাই। আর বাইরেও যেরকম থাকে? নিজের প্রতিষ্ঠানের স্টুডেন্ট আমি একটু কম পড়াই, বাইরের প্রতিষ্ঠানে বাইরের প্রতিষ্ঠানে বেশি পড়াই। আচ্ছা আচ্ছা, ভালো কথা। এখন এই কর্মজীবনে আসার আগে বিয়ে করছো নাকি কর্মজীবনের ঢোকার এটা পরে? কর্মজীবনে মানে যে আমি স্কুলে ঢোকার পরে আর কি বিয়ে করছো? জি, বিয়ে করছি। কারণ কি বিয়ে কি এটা কি মানে খাতিরের বিয়ে নাকি পারিবারিক ভাবে বিয়ে? আসলে আপনি পারিবারিকের অংশ, আপনি একজন জানেন মোটামুটি যেভাবে বিয়ে, আসলে এটা আসলে আধা পারিবারিক আর কি, মানে আধা সম্পর্ক, সম্পর্ক এক সম্পর্ক হয় নাই? না 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 না, আচ্ছা আচ্ছা, পারিবারিক ভাবে হয়েছে? পারিবারিক ভাবে হয়েছে, কোনো এখন সম্পর্ক তাহলে না। এই বিয়ের আগের যে জীবনটা জি আর বিয়ের পরের যে জীবনটা, এই দুই জীবনের মধ্যে পার্থক্য আছে কোনো নাকি একই? না, অবশ্যই পার্থক্য আছে। কেমন পার্থক্য? বিয়ের আগের জীবনটা একটু এলোমেলো, আচ্ছা, বিয়ের পরের জীবনটা গোছালো। এখন কে গুছাই দিল, বউ গুছাই দিল নাকি এমনি এটা এমনি আসলে হয়ে গেল? বউ যে গুছায় দিল সেটাও না, আবার এমনিও যে হয়ে গেল সেটাও নয়। এটা টাইম ম্যানেজমেন্টের কারণে আসলে হয়ে যায়, মানে শৃঙ্খলা এমনি শৃঙ্খলা এসে যায় জীবনে। বিয়ে করার পরে দায়িত্ববোধ থেকে জি, স্ত্রী, সন্তান, বাবা মার প্রতি, পরিবারের প্রতি, সবার প্রতি একটু দায়িত্ববোধ বেশি জন্মায়। আচ্ছা, এই দায়িত্ববোধ থেকে জি, জীবনে শৃঙ্খলা চলে আসে বিয়ের পরে? শৃঙ্খলা চলে আসে, এটা আমার মত আর কি। আচ্ছা, না তাই তো তোমার মতে তো বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, যে বিয়ের আগে যেহেতু দায়িত্ববোধ ততটা থাকে না, না, সেগুলি দায়িত্ববোধ থাকে না, এই জন্য জীবনটা এলোমেলো থাকে। এলোমেলো থাকে। আচ্ছা, আর বিয়ের পরে দায়িত্ববোধ থেকে জীবনে একটা শৃঙ্খলা চলে আসে। হ্যাঁ, চলে আচ্ছা, আসে। তোমার জীবনে কি কোনো ব্যর্থতা আছে যেটা পারিনি? না, আমার জীবনে ব্যর্থতা নাই বললেই চলে। আমি যতটুকু পর্যন্ত যে কাজে হাত দিছি সফল। আচ্ছা, এখন ছাত্র জীবনে কি হতে চাইছিলে? মানে একটা স্বপ্ন থাকে না যে আমি এরকম আর কি? ছাত্র জীবনে আসলে ওরকম স্পেসিফিক স্বপ্ন ছিল না বললেই চলে, খালি পড়াশোনা করছি এইটুকুই। মানে আসলে পড়াশোনা করতেছি এইটাই, মানে ওরকম স্বপ্ন তৈরি করতে পারিনি মনে হয়, দেখেই মনে হয় অত বড় কিছু হতে পারিনি। এত ওরকম স্বপ্ন নাই যে না না না, এই স্বপ্ন বড় এরকম না। না না না, শুধু পড়াশোনা করতে হবে, ভালো মানুষ হতে হবে। আচ্ছা আচ্ছা, এটাই বুঝতাম আর কি। হ্যাঁ, যখন পড়াশোনা শেষ করলাম তখন মনে হলো যে আমাকে কর্মজীবনে প্রবেশ করতে হবে। আচ্ছা, সবচেয়ে বড় সফলতা কোথায়, কোনটা? সবচেয়ে বড় সফলতা জীবনের প্রত্যেকটা, যে কোনো কাজে হাত দিছি সবটাই বড় সফলতাই, কোনোটাকে ছোট করে দেখার কিছু নাই। আচ্ছা, আর ছেলে মেয়ে নিয়ে কি Happy. তোমার ছেলে মেয়ে কয়জন? 2টা ছেলে। 2 ছেলে, তাদের নিয়ে স্বপ্ন কি, পরিকল্পনা কি? তাদের নিয়ে পরিকল্পনা যাতে ভালো মানুষ হতে পারে, এটুকুই। আচ্ছা, হিসাব বিজ্ঞান কত বছর পড়ছো? মানে তুমি যে ব্যবসা শিক্ষা শাখা বা কমার্স যেটা আর কি, এটা যে পড়লা হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং যেটা আমরা বলি, কত বছর পড়ছো এটা? হিসাব নবম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত ছিল আর কি। ছিল। আচ্ছা, তাহলে 9, 10 2 বছর, জি, ইন্টারমিডিয়েট 2 বছর, 2 বছর, 4 বছর, হ্যাঁ, ডিগ্রিতে ধরো 3 বছর, 3 বছর, 7 বছর, আর মাস্টার্সে 2 বছর, 2 বছর, 9 বছর। 9 বছর তার মানে 9 বছর তুমি হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো বা পড়াশোনা করছো। জি, তো সেক্ষেত্রে তো অনেক বড় বড় হিসাব মিলাইছো, হ্যাঁ, জীবনে অনেক বড় হিসাব মিলাইছো, অনেক বড় বড় টাকার অঙ্ক হিসাব মিলাইছো। এমনকি নিজের জীবনে হিসাবটা মিলছে নাকি? নিজের জীবনের হিসাব কি মিলছে?
হ্যাঁ, আমার জীবনের হিসাব অমিল নাই, অমিল নাই, ব্যালেন্স শিট মিলের মতোই আর কি, মানে প্রাপ্তি প্রদান মিলের মতোই। হ্যাঁ, সবকিছু মিলে গেছে। হ্যাঁ, মিলেই আছে। আচ্ছা, তাহলে এখন এই আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতাদেরকে কাছ থেকে আমি তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমি তারপরে আবার বলে দিয়েছি, সে আমার প্রাক্তন ছাত্র, তার নাম মোহাম্মদ আলী আকবর। সে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নারী শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামপুর সরকারি JJKM গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। সে এখানে কর্মরত আছে এবং অন্য কোনো আর এক পর্বে আমার কোনো এক প্রাক্তন ছাত্রকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এবং আপনাদের সাথে কথা বলবো। এখন আমি বিদায় নিব। তার আগে আমি আলী আকবরকে অনুরোধ জানাবো, আমার শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমি যে পেজ আছে, এই পেজ সম্বন্ধে দর্শকদেরকে বা তোমার পরবর্তী প্রজন্মের জন্য কিছু বলার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় স্যার শাহ আলম স্যারকে। আসলে আমরা যখন এই অ্যাকাউন্টিং পড়াশোনা করছি, এইরকম সুযোগ সুবিধা ছিল না, পেজ ছিল না। এখন এই পেজ থাকাতে আমি দেখি যে এই অ্যাকাউন্টিং স্টুডেন্টদের ক্ষেত্রে যে বিশাল একটা অপরচুনিটি বা সুযোগ তৈরি হয়েছে। এজন্য আমি সবাইকে বলবো, যারা পরবর্তী প্রজন্ম এই অ্যাকাউন্টিং ব্যবসা শিক্ষা শাখায় অন্তর্ভুক্ত হবে, অবশ্যই এই পেজে চোখ রাখলে আমার মনে হয় যে পড়াশোনা মানুষ যে অনেক বই পড়ে যা শেখানো যাবে, এই পেজে চোখ রাখলে অনেক বেশি কিছু শেখা যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ আমার প্রিয় স্যার শাহ আলম স্যারকে।